বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি তোপকাপি প্রাসাদের হারেমে, যেটি অটোমান সাম্রাজ্যের একটি অত্যন্ত রহস্যময় এবং পুরো বিশ্বে বিখ্যাত একটি জায়গা। এই হারেম শব্দের অর্থ হলো পবিত্র স্থান অথবা গোপন স্থান। এই হারেমে ছিল অটোমান সুলতানের মা, স্ত্রী, উপপত্নী, কন্যা, দাসী এবং সন্তানদের বাসস্থান। এই হারেমের অভ্যন্তরে পুরুষের প্রবেশ নিষেধ ছিল। শুধুমাত্র খাসি পুরুষ অর্থাৎ যাদের লিঙ্গ সুলতান কেটে ফেলতেন শুধু তারাই প্রবেশ করতে পারত। তখনকার সময়ে এই হারেম শুধু মুসলিমদের মধ্যেই নয়, বরং বিভিন্ন ধর্মের মানুষদের জন্য এটি একটি কৌতূহলের বিষয় ছিল। তাই এই হারেম নিয়ে পুরো বিশ্বে নানান রকম গুজব গল্প ছড়ানো হতো। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সুলতানের দাসীরা, স্ত্রীরা, কন্যারা, মা সবাই কোথায় এবং কিভাবে এই হারেমের ভিতরে থাকতেন। বন্ধুরা, এখন আমি প্রবেশ করব তোপকাপি প্যালেসের হারেমে। এই হারেমে শুধুমাত্র সুলতান ও সুলতানদের পরিবাররা থাকতে পারত। আপনারা হয়তো বা জানেন, যখন সুলতান সুলাইমান হুররাম সুলতানের সাথে বিয়ে করেন বা তাদের যখন প্রেমের বন্ধনে বন্ধিত হয়, তখন হুররাম সুলতান সুলাইমানকে কনভিন্স করতে সার্থক হয় যে তারা এই তোপকাপি মিউজিয়ামে মুভ করবে। আর তখন সুলতান সুলাইমান এই তোপকাপি মিউজিয়ামকে একটা বসবাসযোগ্য স্থান করে এবং এই হারেমে ছিল তাদের বসবাস। এই হারেমের ভিতরে তারা তাদের সন্তানাদি নিয়ে থাকতো। এই যে গেটটা দিয়ে আমি প্রবেশ করলাম, এটা কিন্তু সুলতানদের প্রবেশের গেট ছিল না, এটা ছিল তাদের দাসীদের প্রবেশ করার গেট। আপনারা দেখতে পারবেন আমার ঠিক এই পাশেই একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে নিচ দিয়ে দাসীরা ঢুকতো এই প্রাসাদে। দাসীদের রাস্তা দিয়ে নিচে নামার সাথে সাথেই প্রথমেই যেই কক্ষটি আপনাদের চোখে পড়বে, এই কক্ষের নাম হচ্ছে হালবার্ডিয়ার কোয়ার্টার। আপনারা অনেকেই হয়তো সুলতান সুলাইমানের সিরিজে এই কক্ষটি দেখেছেন। সিরিজে দেখানো হয়েছে এই কোয়ার্টারে সুলতানের দাসীরা থাকতো, কিন্তু এটি সঠিক নয়। বরং এখানে সুলতানের সৈনিকরা থাকতেন। সুলতানের সৈনিকরা রাতের বেলা এখানে বিশ্রাম নিতেন এবং দিনের বেলা হারেম পাহারা দিতেন এবং খাবার ও জিনিসপত্র পরিবহন করতেন। হারেমে ঢুকতে হলে আপনাকে আগে এই সৈনিকদের কক্ষ অতিক্রম করতে হবে। সহজভাবে বলতে গেলে হালবার্ডিয়ার ডরমিটরি ছিল তাদের ঘুম, বিশ্রাম ও প্রস্তুতির জায়গা, যা হারেমের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। একটি কোয়ার্টারে 120 থেকে 200 জন হালবার্ডিয়ার সৈন্য থাকতে পারত। এই সৈন্যদের ব্যবহার করার জন্য আলাদা মসজিদ এবং হাসপাতালও ছিল। তারা শুধু সুলতানেরই কমান্ড নিত। এটাই হচ্ছে মেইন দরজা হারেমে ঢোকা। এখান দিয়ে সুলতান এবং তার পরিবাররা প্রবেশ। এখন যে রাস্তাটা দেখছেন, এটা সুলতানের আনুষ্ঠানিক প্রবেশ পথ। সুলতান যখন হারেমে ঢুকতেন, তিনি পালকি বা ঘোড়া দিয়ে এই রাস্তা দিয়েই প্রবেশ করতেন। সুলতানের মায়ের পালকি, রাজকুমারী বা সুলতানের বিয়ের সময় বিয়ের শোভাযাত্রাও এই রাস্তা দিয়েই যেত। তাছাড়া উৎসব, ঈদ বা গুরুত্বপূর্ণ মিছিলে এই রাস্তাই ছিল মূল আনুষ্ঠানিক সড়ক। আমার সাথে আসেন আর দেখেন যে এই পুরা জায়গাটা এতগুলা রুম মিলে এটা আসলে একটা গোসলখানা। একটা গোসলখানার ভিতরেই 4-5টা রুম রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা কি বিশাল ছিল সুলতানের গোসলখানা। ওটা সম্ভবত 5টা। এখানে বিশাল বড় আয়না ছিল সম্ভব। হারেমের এই স্নানঘরকে হাম্মাম বলা হয়। এগুলো সাধারণত বাথরুম নয়, বরং মার্বেল দিয়ে বানানো রাজকীয় গোসলখানা। সুলতান, সুলতানের মা, সুলতানের স্ত্রী ও রাজকুমারীরা এখানে স্নান করত। সেই সময় ইউরোপের অনেক রাজপ্রাসাদে টয়লেট না থাকলেও অটোমানদের প্রাসাদে টয়লেট ছিল। বন্ধুরা, আমার পিছনে যে বিশাল জায়গাটা হল আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওই সুলতান আমলে বিয়ে, বার্থডের অনুষ্ঠান এবং অন্যান্য আরো অনুষ্ঠান হতো, যেখানে এই হারেমের যত মহিলা সদস্য আছেন, যেরকম সুলতানের মা, স্ত্রী বা মেয়ে বাচ্চা, তারা এসে এই অনুষ্ঠানে
দেখতো। এমনকি এই যে আপনি দেখতে পাচ্ছেন সিংহাসনের মতো, এখানে কিন্তু সুলতানের মা বসতেন আর উপরের তালায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো হতো। সুলতানের মা সকল দাসীদের এই কক্ষে একসাথে সমবেত করতেন। তারপর সেই দাসীদের রূপ গুণ সবকিছু দেখে সেখান থেকে বাছাই করা হতো কারা সুলতানের প্রিয়তমা হবে। তারপর সেই বাছাইকৃত নারীদেরকে এই হলের মধ্যেই নাচ গান সঙ্গীত ও কবিতার শিক্ষা দেওয়া হতো। অটোমান সাম্রাজ্যের প্রথম দিকের সুলতানরা সাধারণত অন্য রাজপরিবারের মেয়েদেরকেই বিয়ে করতেন, কিন্তু ফাতেহ সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপল জয় করার পর থেকে এই প্রথা বদলে দেন। কারণ রাজকুমারীদের বিয়ে করলে তাদের পরিবারও অটোমান সাম্রাজ্যের প্রভাবশালী হয়ে উঠত। সুলতানরা এটা কখনোই চাননি, তাই তারা রাজকুমারীদের বদলে বেছে নেন দাসীদের। এরা ছিল যুদ্ধবন্দী বা দাসবাজার থেকে আনা। তাদের পিছনে কোনো রাজনৈতিক পরিবার বা শক্তি ছিল না, ফলে এরা পুরোপুরি সুলতানের প্রতি অনুগত থাকত এবং বাইরের কোনো পরিবারের রাজনীতি প্রভাব ফেলতে পারত না। হারেমের হলরুমগুলো সাধারণত উঁচু ছাদওয়ালা এবং মার্বেলের বা কাঠের অলঙ্করণে সাজানো থাকতো। দেয়ালে রঙিন টাইলস, ক্যালিগ্রাফি আর ফুলের নকশা থাকতো। উপরে বড় জানালা দিয়ে আলো ঢুকতো, আবার গোপনীয়তাও বজায় থাকতো। আর এটা ছিল তখনকার সুলতানদের প্রেয়ার রুম। হারেমের নারীরা এই ঘরেই নামাজ পড়তো। তার পাশাপাশি এখানে দাসীদের কুরআন এবং ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ঘরের দেয়ালে অসংখ্য কুরআনের আয়াতও লেখা আছে। সুলতানরা এই রাস্তায় ব্যবহার করতো হারেম থেকে তাদের প্রাসাদে যাওয়ার জন্য এবং ব্যাক আসার জন্য। এই রাস্তাটির নাম হচ্ছে গোল্ডেন রোড, আর এটি 46 মিটার লম্বা একটি রাস্তা। বলা হয় সুলতান যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার দুই পাশে দাসীরা দাঁড়িয়ে থাকতো এবং সুলতান তাদের উপরে স্বর্ণের মুদ্রা ছিটাতে ছিটাতে যেতেন। বন্ধুরা, এই যে কোর্টইয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র সুলতানের মায়ের জন্য। এই প্রাঙ্গণেই সুলতানের মায়ের শয়ন কক্ষ ও প্রার্থনার ঘর ছিল। এখানে চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা আছে, যাতে বাহিরের কেউ ভিতরে ঢুকতে না পারে। এটি হারেমের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হতো। সুলতানদের মেয়েদের বিয়ে হলে ঠিক এই জায়গাটাতেই রান্না হতো। এখন আমি আপনাদের নিয়ে যাব তোপকাপি প্রাসাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিশাল একটি সেকশনে। এখন আমি যে জায়গাটাতে আছি দেখে মনে হচ্ছে এটা একটা পুরো বড় প্রাসাদ, কিন্তু এটা ছিল সুলতান সুলাইমানের আমলের রান্নাঘর, শুধুমাত্র কনফেকশনারি রান্নাঘর। মানে এখানে শুধুমাত্র সুইট আইটেম বানানোর জন্য এত বিশাল রান্নাঘর ছিল। এখানে তৈরি হতো বাকলাভা আর আরো অনেক সুইট আইটেমস, যেগুলো ওই সময়কার সুলতানরা পছন্দ করত। এই রান্নাঘরটা ব্যবহৃত হতো শুধুমাত্র হালুয়া আর বাকলাভা বানানোর জন্য। এই রান্নাঘরে প্রায় 4000 থেকে 10,000 মানুষের জন্য রান্না হতো। হারেমের প্রধান রান্নাঘরকে বলা হতো কুষানে কিচেন। এখানে তৈরি খাবার সরাসরি সুলতান, দাসীদের এবং অতিথিদের কাছে পরিবেশিত হতো। রান্নাঘরে শুধু প্রশিক্ষিত রান্নার কর্মীরা কাজ করতেন। খাবার পরিবেশনের আগে নিরাপত্তা পরীক্ষা করা হতো, কারণ কখনো কখনো বিরোধী দলের লোকেরা খাবারে বিষ মিশাতো। তাই সব ব্যবস্থা ছিল নিরাপদ ও গোপনীয়। দেখেন দি ম্যাগনিফিসেন্ট সুলতান সুলেমানের বাবুর্চি। এখন আপনারা যেই জগ, থালা, বাসন দেখতে পাচ্ছেন তা বেশিরভাগই তামা, সোনা, রূপা দিয়ে মোড়ানো। এগুলো সবই সুলতান এবং সুলতানের পরিবাররা ব্যবহার করতেন। এগুলো শুধু খাবার পরিবেশনের জন্য নয়, রাজকীয় সৌন্দর্য ও মর্যাদারও প্রতীক ছিল। প্রতিটি বাসন ছিল হস্তশিল্পের নিখুঁত কাজ এবং মাঝে মাঝে সোনা বা রূপার আবরণ দিয়েও অলংকারিত হতো। এখন যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুলতানের পরিবারের কাছে খাবার পরিবেশনের পাত্র ছিল। এগুলো হারেমে ব্যবহৃত বিশেষ ধরনের সিরামিক, কাঁচ, ধাতু ও পাথরের বাসন। মিষ্টি, ভাত, মাংস, স্যুপ এবং পানীয়র জন্য আলাদা আলাদা বাসন থাকে। কিছু বাসন ছিল খাবার পরিবেশন এবং সংরক্ষণের জন্য, আর কিছু ছিল শুধুই সাজসজ্জার জন্য। রাজকীয় খাবারের সঙ্গে ব্যবহৃত প্রতিটি বাসন সতর্কতার সঙ্গে ধোয়া হতো এবং কখনো কখনো খাবারে বিষ বা অপদ্রব্য মিশানো থেকে রক্ষা করতে রান্নার আগে সব বাসন পরীক্ষা করা হতো। হারেমে রাজকীয় খাবারের জন্য আলাদা একটি কক্ষ ছিল। এখানে সুলতান, তার মা এবং তার প্রিয় দাসীরা এসে বসে খাবার খেত। খাবারের আগে এবং পরে বিশ্রাম ও আলাপ করার জন্য আলাদা সোফা ও বসার জায়গা ছিল। এগুলো ছিল আরামদায়ক ও সুন্দরভাবে সাজানো।
তো বন্ধুরা, আজকের যাত্রা এখানেই শেষ করছি। তোপকাপি প্যালেসের রাজকীয় হারেম ও রান্নাঘরের রহস্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডে আপনাদের দেখাবো আমাদের নবী রাসূলদের ব্যবহৃত পোশাক, লাঠি এবং সেই সকল জিনিস যা সংরক্ষিত আছে তোপকাপি প্যালেসে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।